চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আমাদের আজকের এই পিএইচডি স্তরের ক্লিনিক্যাল এক্সপ্লেনারে ঢুকে পড়া যাক। আজকে আমরা ইসোফেজিয়াল ম্যালিগন্যান্সির পুরো প্যাথোলজি, স্টেজিং আর অ্যালগরিদমিক ম্যানেজমেন্টকে একেবারে সিস্টেম্যাটিক্যালি ডিকোড করব। আর হ্যাঁ, এই পুরো প্রক্রিয়ায় আমরা কোনো ক্লিনিক্যাল ডিটেল বাদ দেব না বা অকারণে সহজ করব না। আমাদের লক্ষ্যই হলো একদম সর্বোচ্চ পর্যায়ের ক্লিনিক্যাল প্রিসিশন নিশ্চিত করা। আমাদের আজকের আলোচনার স্কোপটা বেশ বড়। আমরা প্যাথোলজি আর রিস্ক ফ্যাক্টর দিয়ে শুরু করে এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ডায়াগনোসিস, স্টেজিং, ম্যানেজমেন্ট, সার্জারি সবকিছু কভার করব। সবশেষে ডিফারেন্সিয়াল আর বিনাইন লিশনগুলোও দেখব। এই পুরো কগনিটিভ স্ক্যাফোল্ডিংটা আমাদের সাহায্য করবে এই বিশাল মেডিকেল ল্যান্ডস্কেপটাকে একদম নির্ভুলভাবে ম্যাপ করতে। তো চলুন শুরু করি। শুরুতেই চলুন ম্যালিগন্যান্ট ইসোফেজিয়াল টিউমারের প্যাথোলজিটা একটু বুঝে নেই। এখানে মূলত দুটো প্রধান হিস্টোলজিক্যাল ফিনোটাইপ আছে, আর মজার ব্যাপার হলো এদের প্রত্যেকের ক্লিনিক্যাল ট্র্যাজেক্টরি বা চিকিৎসার ধরন কিন্তু একেবারেই আলাদা। ঠিক এখানেই আমাদের বুঝতে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা অর্থাৎ এসসিসি আর অ্যাডেনোকার্সিনোমার মধ্যে পার্থক্যটা। ঐতিহাসিকভাবে দেখলে ওভারঅল এসসিসির প্রাদুর্ভাবই সবচেয়ে বেশি। এটি মূলত খাদ্যনালীর মাঝখানের 1/3 হয়, আর এর প্রধান কারণ হল ক্রনিক মিউকোজাল ইনজুরি। কিন্তু অন্যদিকে লক্ষ্য করুন, পশ্চিমা বিশ্বে কিন্তু অ্যাডেনোকার্সিনোমা হু করে বাড়ছে। এর জায়গা হল ইসোফেগাসের নিচের 1/3, আর এর সাথে জিইআরডি, ব্যারেট ইসোফেজিয়াস এবং সিআরএসটি সিন্ড্রোমের সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত। এই যে অ্যানাটমিক্যাল আর ইথিওলজিক একটা পরিষ্কার ডাইকটমি বা বিভাজন, এটা কিন্তু পরীক্ষার জন্য একটা দারুণ ফান্ডামেন্টাল পার্ট। এখন প্রশ্ন হলো, এই এইচসিসিকে ট্রিগার করে কারা? সত্যি বলতে ক্রনিক মিউকোসাল ইনজুরির লিস্টটা বেশ লম্বা। টক্সিন আর লাইফস্টাইলের কথা যদি বলি, ধূমপান, অ্যালকোহল, সুপারি, এমনকি ইয়ারবা মেট সেবন বা নিম্ন আর্থসামাজিক অবস্থাও এর জন্য দায়ী হতে পারে। ডায়েটের ক্ষেত্রে প্রিজারভেটিভযুক্ত খাবার, স্মোকড ফুড, খুব গরম পানীয় আর ফাঙ্গাল টক্সিন মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া ভিটামিন ই বা সেলেনিয়ামের মতো পুষ্টির ঘাটতি কিংবা আগে কখনো রেডিয়েশন এক্সপোজার হয়ে থাকলে, আপার অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক্টে ম্যালিগন্যান্সির হিস্ট্রি থাকলে অথবা করিওসিভ স্ট্রিকচার থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়। এর পাশাপাশি কিছু স্পেসিফিক জেনেটিক বা অ্যানাটমিক্যাল কারণও আছে, যেমন পাউমোপ্ল্যান্টার ক্যারাটোডার্মাযুক্ত অটোজোমাল ডমিনেন্ট অবস্থা, টাইলোসিস, ইসোফেজিয়াল ওয়েবের সাথে সম্পর্কিত প্লামার ভিনসেন বা প্যাটারসন কেলি ব্রাউন সিন্ড্রোম এবং অ্যাকেলাসিয়া বা জ্যাঙ্কার ডাইভার্টিকুলমের মতো অ্যানাটমিক্যাল অস্বাভাবিকতা। বুঝতেই পারছেন ফ্যাক্টরগুলো কতটা ডাইভার্স। তো প্যাথোফিজিওলজি তো বোঝা গেল। এবার আমাদের জানতে হবে ক্লিনিক্যালি এই লিশনগুলো ঠিক কিভাবে আত্মপ্রকাশ করে আর এদেরকে নির্ভুলভাবে ধরার জন্য আমাদের হাতে কি ডায়াগনস্টিক টুলস আছে। খেয়াল করে দেখবেন এর একেবারে শুরুর দিকের লক্ষণটাই হল কঠিন খাবার গিলতে কষ্ট হওয়া, যাকে আমরা বলি প্রোগ্রেসিভ ডিসফেজিয়া। এরপর খুব দ্রুত রোগীর ওজন কমতে থাকে, আর টিউমারটা যদি অ্যাডভান্সড স্টেজে গিয়ে লেফট রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে ইনভেড করে, তখন রোগীর গলার স্বর বসে যায় বা হোর্সনেস দেখা দেয়। আর যদি ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা তৈরি হয়েই যায়, তখন শুরু হয় অবিরাম কাশি। এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এই ডিসফেজিয়া কিন্তু কন্টিনিউয়াসলি প্রোগ্রেসিভ, আর শুরুটা হয় শুধুমাত্র সলিড বা কঠিন খাবার দিয়ে। এখন ডায়াগনোসিসের ক্ষেত্রে যে কোনো ম্যালিগন্যান্সি কনফার্ম করতে আমাদের টিস্যু প্রমাণ লাগবেই, তাই না? আর ঠিক এই কারণেই বায়োপসি সহ আপার জিআই এন্ডোস্কোপি হল এই রোগের একেবারে অবিসংবাদিত গোল্ড স্ট্যান্ডার্ড। এটা শুধু টিউমারটাকে সরাসরি দেখতেই সাহায্য করে না, বরং টিস্যু কালেকশনের মাধ্যমে একটা ডেফিনিটিভ ডায়াগনোসিসও কনফার্ম করে। এটা ছাড়া চিকিৎসা পদ্ধতির সামনে এগিয়ে নেওয়া রীতিমতো অসম্ভব। আচ্ছা, এবার এই ডায়াগনস্টিক ম্যাট্রিক্সটার দিকে একটু তাকানো যাক। দেখুন, ওভারঅল সিস্টেমিক স্টেজিংয়ের জন্য আমরা সাধারণত পেট সিটি ব্যবহার করি, কারণ লিভারের মতো জায়গায় ডিস্ট্যান্ট মেটাস্টেসিস বা রিজিওনাল ডিজিজ ধরার জন্য এটা দারুণ কাজ করে। কিন্তু যদি জিজ্ঞেস করেন টিউমার ইনভেশনের গভীরতা বা টি স্টেজিং মাপার জন্য সবচেয়ে নিখুঁত টেস্ট কোনটা, উত্তর হবে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড বা ইউএস। এর কোনো বিকল্প নেই। আর হ্যাঁ, রেডিওগ্রাফিক ভিজুয়ালাইজেশনের জন্য বেরিয়াম সোয়ালো তো আছেই, যা আমাদের সেই ক্লাসিক ইঁদুরের লেজের মতো শুরু হওয়া বা র্যাটেল ন্যারোয়িং, অনিয়মিত মার্জিন কিংবা অ্যাপল কোর ন্যারোয়িংয়ের মতো ফাইন্ডিংসগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়। ডায়াগনোসিসের পর আমাদের পরবর্তী কাজ হল একদম প্রিসাইজ স্টেজিং, কারণ অন্যান্য যে কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগন্যান্সির মতোই এখানেও টিউমারটা কতটা সারফেস এরিয়া জুড়ে আছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হল এটা ঠিক কতটা গভীরে পেনেট্রেট করেছে। এই পয়েন্টটাই আমরা টিএনএম টি স্টেজিং ক্রাইটেরিয়াতে খুব সহজে বুঝতে পারি। পরীক্ষার জন্য এই পার্টটা একদম মাথায় গেঁথে নিন। টিউমার ইনভেশনের গভীরতাই হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রগনোস্টিক ফ্যাক্টর।
যেমন ধরুন TIS মানে হলো কার্সিনোমা ইন সিটু, T1 মানে ল্যামিনা প্রপ্রিয়া মাস্কুলারিস মিউকোজা বা সাবমিউকোসা ইনভেশন, T2তে এটা চলে যায় মাস্কুলারিস প্রপ্রিয়ায়, T3 মানে অ্যাডভেন্টিশিয়াতে ইনভেশন, আর T4 মানে হলো টিউমারটা আশেপাশের স্ট্রাকচারগুলোকেও গ্রাস করে ফেলেছে। এবার চলুন দেখি গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অ্যালগোরিদমটা কিভাবে সাজাই। এর জন্য সিওয়ার্ট ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। কাট অফগুলো বেশ স্ট্রিক্ট এখানে। জিই জাংশনের 5 সেন্টিমিটার প্রক্সিমাল থেকে 1 সেন্টিমিটার প্রক্সিমাল পর্যন্ত হলো টাইপ 1, আর 1 সেন্টিমিটার প্রক্সিমাল থেকে 2 সেন্টিমিটার ডিস্টাল পর্যন্ত হলো টাইপ 2। মনে রাখবেন, এই দুটোকেই আমরা কঠোরভাবে ইসোফেজিয়াল ক্যান্সার হিসেবে ম্যানেজ করি, কিন্তু 2 থেকে 5 সেন্টিমিটার ডিস্টাল পর্যন্ত বিস্তৃত টাইপ 3-র ক্ষেত্রে আমাদের পুরো দস্তুর গ্যাস্ট্রিক ক্যান্সারের ট্রিটমেন্ট পাথওয়ে ফলো করতে হয়। তো স্টেজিং আর লোকেশন তো ডিফাইন করা হলো। এবার আমরা সরাসরি স্টেজ ভিত্তিক মাল্টিমোডাল ম্যানেজমেন্টে চলে যাব, কারণ এই রোগের চিকিৎসা পদ্ধতি একেবারেই এর TNM স্টেজ আর অ্যানাটমিক্যাল লোকেশনের উপর নির্ভরশীল। এই ম্যাট্রিক্সটা একটু ভালোভাবে খেয়াল করুন। ভেরি আর্লি স্টেজ মানে T1A লিশনগুলোর ক্ষেত্রে, যেগুলো সাবমিউকোসার উপরে থাকে, সেখানে কিন্তু বড় কোনো সার্জারি ছাড়াই এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন বা EMR দিয়ে কাজ হয়ে যায়, কারণ মূল লিম্ফ্যাটিক চ্যানেলগুলো আরও গভীরে থাকে। কিন্তু রিসেক্টেবল আর্লি স্টেজে মানে T1B-N0 বা T2N0 হলে সরাসরি ইসোফ্যাজেক্টমি করতে হয়। আর লোকালি অ্যাডভান্স স্টেজ যেমন T3, T4 বা নোড পজিটিভ কেসগুলোতে প্রথমে নিও অ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি দিয়ে তারপর সার্জারিতে যেতে হয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপার ইসোফেগেসে হওয়া সার্ভাইকাল টিউমারগুলো সাধারণত SCC হয়ে থাকে। এগুলোর ক্ষেত্রে অর্গ্যান বা ল্যারিংস বাঁচানোর উদ্দেশ্যে আমরা সার্জারির বদলে ডেফিনেটিভ কেমো রেডিওথেরাপি দিয়ে থাকি। আর হ্যাঁ, সার্জারির কথা যখন উঠলই, একটা সংখ্যা আপনাদের একদম মুখস্থ রাখতে হবে, 15। একটা ইসোফেজেক্টমি স্পেসিমেন ক্লিয়ার করার সময় সার্জনকে অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে অন্তত 15টি লিম্ফ নোড হারভেস্ট করতে হয়। এটা এই সার্জিক্যাল স্ট্যান্ডার্ডের একটা অকাট্য নিয়ম। এখন আমরা যদি একটু সার্জিক্যাল দিকটাতে ফোকাস করি, একটা জিনিস মনে রাখতে হবে, ইসোফেজিয়াল রিসেকশন কিন্তু কোনো সাধারণ সার্জারি নয়। এটা অত্যন্ত হাই মরবিডিটি সম্পন্ন একটা প্রসিডিওর, যার জন্য অ্যানাটমিক্যাল প্রিসিশন লাগে একদম 100%। যে কোনো কিউরেটিভ ক্যান্সার সার্জারির আলটিমেট লক্ষ্য হল একটা R0 রিসেকশন অর্জন করা। সোজা কথায়, মাইক্রোস্কোপের নিচেও যেন কোনো রেসিডুয়াল ডিজিজ বা ক্যান্সারের কণা না থাকে। কিন্তু ইসোফ্যাগাসে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সাবমিউকোজাল লিম্ফ্যাটিকগুলো লঙ্গিচিউডনাল বা লম্বালম্বিভাবে দৌড়ায়, যার ফলে অপ্রত্যাশিত জায়গায় স্কিপ লিশন তৈরি হতে পারে। আর এই স্কিপ লিশনগুলোকে আউটফ্ল্যাঙ্ক করতেই প্রক্সিমাল দিকে বিশাল 10 সেন্টিমিটার আর ডিস্টাল দিকে 5 সেন্টিমিটারের একটা কঠোর মার্জিন রাখা একেবারেই বাধ্যতামূলক। এখানে আমরা ইসোফেজিক্টমির 3টি ডেফিনেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। ট্রান্সহিয়াটাল বা অরেঞ্জা প্রসিডিওরটা করা হয় পেটে আর বাম ঘাড়ে ইনসিশন দিয়ে, যেখানে অ্যানাস্টোমোসিস হয় ঘাড়ের কাছে, আর ডিসেকশনটা হয় ব্লান্ট। আবার আইভার লুইস প্রসিডিওরে ডান দিকে বুক কেটে থোরাসিক অ্যানাস্টোমোসিস করা হয়, যা বেশ রিস্কি, কারণ বুকে লিক হলে মারাত্মক মিডিয়াস্টিনাইটিস হতে পারে। আর সবশেষে ম্যাকিয়ন বা 3 ফিল্ড প্রসিডিওরে পেট, বুক এবং ঘর 3 জায়গাতে ইনসিশন দিয়ে ঘাড়ের কাছে জোড়া লাগানো হয়। এই মেথডটাই বেস্ট লিম্ফ নোড ক্লিয়ারেন্স দিতে পারে। সার্জারি করে টিউমার ফেলে দেওয়ার পর শুরু হয় রিকনস্ট্রাকশন ফেজ। খাবার নালীর বিকল্প হিসেবে সবচেয়ে ভালো আর কমন উপায় হল পাকস্থলী বা গ্যাস্ট্রিক টিউব ব্যবহার করা। আর মজার ব্যাপার হলো, এই পুরো পাকস্থলীটা বুকের ভেতর নিয়ে আসার পর এর রক্ত চলাচল পুরোটাই নির্ভর করে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারির উপর। অবশ্য রাইট গ্যাস্ট্রিক আর্টারির একটা সেকেন্ডারি সাপোর্ট থাকে। আর যদি কোনো কারণে পাকস্থলী ব্যবহার করা না যায় বা কোরোসিভ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তখন কোলন বা জেজুনাম দিয়ে কাজ চালানো হয়। সার্জারির পাশাপাশি অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে কেমো রেডিয়েশন দারুণ কাজ করে। সিসপ্ল্যাটিন, 5-ফ্লুরোইউরাসিল বা জেমসিটাবিনের মতো ওষুধগুলো এখানে খুব শক্তিশালী রেডিও সেন্সিটাইজার হিসেবে কাজ করে। এত বড় সার্জারি, তাই এর কমপ্লিকেশনও কিন্তু কম নয়। সার্জারির পরপরই অ্যাকিউট কমপ্লিকেশন হিসেবে অ্যাটেলেক্টেসিস, নিউমোনিয়া বা রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইঞ্জুরি হতে পারে। একটা স্পেসিফিক ইন্টারেস্টিং কমপ্লিকেশন হল থোরাসিক ডাক্ট ইঞ্জুরি। রোগী যদি সার্জারির পর ফ্যাট রিচ ডায়েট বা চর্বিযুক্ত খাবার খায় আর সাথে সাথে চেস্ট টিউবে টার্বিড বা ঘোলাটে কাইল লিক দেখা দেয়, তবে ধরে নিতে হবে এই ডাক্ট ইনজুর্ড হয়েছে। দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি যেটা হয় তা হল অ্যানাস্টোমোটিক স্ট্রিকচার, আর অ্যাডভান্সড প্যালিয়েশনের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট ফিস্টুলা হয়ে যদি অ্যাসপিরেশন বা নিউমোনিয়া হয়, তখন আমরা এন্ডোস্কোপিক্যালি সেমস বা সেলফ এক্সপ্যান্ডিং মেটালিক স্টেন্ট বসিয়ে দিই। তবে হ্যাঁ, এর সবচেয়ে বড় ঝুঁকি হল স্টেন্ট মাইগ্রেশন
অর্থাৎ স্টেনটা জায়গা থেকে সরে যাওয়া, সাথে ব্লিডিং বা টিউমার ইন গ্রোথও হতে পারে। চলুন এবার ক্লিনিক্যাল মাস্টারি একেবারে শেষ ধাপে চলে আসি। অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি আর নিরীহ বিনাইন লিশনগুলোকে আলাদা করতে পারাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমেই কথা বলা যাক লিওমায়োমা নিয়ে। এটি ইসোফেগাসের সবচেয়ে কমন বেনাইন টিউমার, যা স্মুথ মাসল থেকে তৈরি হয়। এটা মূলত পুরুষদের বেশি হয়, অনুপাতটা 2:1, আর মেট্রোডিস্টাল ইসোফেগাসেই এর দেখা মেলে। বেরিয়াম সোয়েলো করলে একটা খুব সুন্দর মসৃণ পাঞ্চড আউট ডিফেক্ট দেখা যায়। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু এটা স্মুথ মাসল টিউমার, তাই এর জন্য কোনো র্যাডিক্যাল রিসেকশনের দরকার নেই। ইনিউক্লিয়েশন বা STR এর মাধ্যমেই এর পুরোপুরি চিকিৎসা সম্ভব। এবার একটা দারুণ ক্লাসিক্যাল ক্লিনিক্যাল বাইফার্কেশন দেখা যাক। দেখুন, ক্যান্সার আর অ্যাকালেশিয়া দুটোতেই রোগীর গিলতে কষ্ট হয়, কিন্তু পার্থক্যটা কোথায়? ক্যান্সারের ক্ষেত্রে রোগীর প্রথমে কঠিন খাবারের সমস্যা হয়, সাথে মারাত্মক ওয়েট লস আর রেডিওগ্রাফিতে অনিয়মিত ন্যারোয়িং দেখা যায়, যা অ্যাগ্রেসিভ স্ট্রাকচারাল ম্যালিগন্যান্সির লক্ষণ। অন্যদিকে অ্যাকালেশিয়া হলো একটা ফাংশনাল মোটিলিটি ফেলিওর। এখানে রোগীর শুরুতেই তরল খাবার গিলতে কষ্ট হয়, ব্যারিয়ামে সেই ক্লাসিক বার্ড বিক বা পাখির ঠোঁটের মতো ছবি দেখা যায়, আর এটা কনফার্ম করতে ম্যানোমেট্রি একেবারে বাধ্যতামূলক। ঠিক আছে, এতক্ষণ যা যা আলোচনা করলাম, পুরো অ্যালগরিদমটাকে চলুন 6টা সিম্পল ধাপে লক করে ফেলি। ধাপ 1, প্রোগ্রেসিভ সলিড ফুড ডিসফ্যাজিয়া শনাক্ত করা। ধাপ 2, বায়োপসি সহ আপার জিআই এন্ডোস্কোপি করে ডায়াগনোসিস কনফার্ম করা। ধাপ 3, EUS দিয়ে ডেপথ মাপা আর PET-CT দিয়ে মেটাস্টাসিস স্টেজ করা। ধাপ 4, সিওয়ার্ট লোকেশন আর TNM স্টেজ ঠিক করা। ধাপ 5, স্টেজ অনুযায়ী EMR, নিও অ্যাডজুভেন্ট থেরাপি বা সার্জারির সিদ্ধান্ত নেওয়া। আর সর্বশেষ ধাপ 6, গ্যাস্ট্রিক টিউব ব্যবহার করে সার্জিক্যাল রিকনস্ট্রাকশন করা। ব্যাস, এই হলো আমাদের কমপ্লিট ক্লিনিক্যাল পাথওয়ে। আজ আমরা ইসোফেজিয়াল ম্যালিগন্যান্সির একদম গভীরে গিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। এন্ডোস্কোপিক সাবমিউকোসাল টানেলিং আর টার্গেটেড কেমোরেডিয়েশন যেভাবে দ্রুত উন্নতি করছে, তাতে কি এমন একদিন আসবে যখন ওই অত্যন্ত হাই মরবিড অ্যানাটমিক্যাল ইসোফেজিএক্টমি সার্জারিটা কেবলই একটা ইতিহাসের স্মৃতিচিহ্ন হয়ে থাকবে? আমাদের বর্তমানের এই বড় বড় ইনভেসিভ সার্জারিগুলো কি খুব শীঘ্রই প্রিসিশন এবং অর্গান স্পেয়ারিং অঙ্কোলজির কাছে জায়গা হারাবে? বিষয়টা ভাববার মতো, তাই না? আজকের এক্সপ্লেনারে এই পর্যন্তই। আশা করি এই জটিল মেডিকেল টপিকটা আপনাদের কাছে এখন অনেক বেশি পরিষ্কার।